আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর শিক্ষার্থী অথবা এই ক্লাসের সাথে জড়িত কোনো শিক্ষক যেই বা যারা ইউটিউবে অথবা ফেসবুকে এই ভিডিওটা অন করেছেন তাদের উপর আল্লাহ তাআলার রহমত বরকত নাজিল হোক। আমরা একটা সহজ সুন্দর জিনিসকে পড়ব। এটা ফিজিক্সের একটা কনসেপ্ট। ক্লাস 8 এর হিসাবে মহাকর্ষ এবং অভিকর্ষ, এই যে অধ্যায়টা বা পৃথিবী ও মহাকর্ষ অর্থাৎ আকর্ষণ, মহা বলতে এটাকে যতটুকু বড় করে বোঝানো হচ্ছে, মহাকর্ষ ইজ অল অ্যাবাউট আকর্ষণ। তো আকর্ষণের একটা শর্ট ফরম্যাট হচ্ছে কর্ষ। তো আমাদের পৃথিবী, আমরা টিকে আছি, আমরা বেঁচে আছি। তো এই যে আমাদের পৃথিবী, সো এই পৃথিবীর সমস্ত কিছু এই মাটিতে আমরা আছি। আমাদের পৃথিবীতে জলভাগ আছে, স্থলভাগ আছে। আমাদের এই পৃথিবীতে আমরা যে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছি, আমাদের বডির সাথে পৃথিবীর যে আকর্ষণ, পৃথিবীর সাথে অন্যান্য গ্রহ নক্ষত্রের আকর্ষণ, অন্যান্য গ্রহ নক্ষত্রের সাথে তার অন্যান্য গ্রহ নক্ষত্রের যে আকর্ষণ, এই আকর্ষণটা নিয়ে আমরা পড়ব। এবং এখানে ছোট্ট একটা ম্যাথ আছে, একটাই ম্যাথ আছে। এই ম্যাথগুলো আমরা বোঝার চেষ্টা করব। তাহলে আমাদের আজকের ক্লাসের টার্গেট কি? আমাদের আজকের ক্লাসের টার্গেট হচ্ছে আমরা বোঝার চেষ্টা করব অভিকর্ষ কি জিনিস, আমরা বোঝার চেষ্টা করব মহাকর্ষ কি জিনিস। এখন এই যে কর্ষ শব্দটা, এটা মহান আকর্ষণ, অভিকর্ষ, পৃথিবীর সাথে আকর্ষণ, এই শব্দগুলো তোমরা হয়তো তোমরা হয়তো পরিচিত। কিন্তু আমরা এখন একটু চিন্তা করি যে মহাকর্ষ অভিকর্ষের সাথে আমি যদি এখন অভিকর্ষ ত্বরণ চিন্তা করি, হ্যাঁ, এই চ্যাপ্টারের টপিক অভিকর্ষজ ত্বরণ। তারপর এটার সাথে আরো সেন্সিটিভ যে জিনিসটা দরকার সেটা হলো আমাদেরকে সূত্র পড়তে হবে, নিউটনের মহাকর্ষ সূত্র। এটা খুবই খুবই মজার একটা টপিক, নিউটনের মহাকর্ষ সূত্র, নিউটনের মহাকর্ষ সূত্র। তারপর নিউটনের মহাকর্ষ সূত্র। তাহলে অভিকর্ষ, মহাকর্ষ, অভিকর্ষ ত্বরণ, মহাকর্ষ সূত্রের পরে আমাদেরকে কিছু গাণিতিক সমাধান করতে হবে। গাণিতিক সমাধান এই রিলেটেড করতে হবে, হুইচ ইজ অ্যাবসলিউটলি ইজি। আমাদেরকে এই চ্যাপ্টারে ভর আর ওজনের কনসেপ্ট বোঝা লাগবে। ভর এবং ওজন সহজ জিনিস, কঠিন না, সহজ জিনিস। এবং এই চ্যাপ্টারটা পড়ার জন্য অনেক বেশি পরিমাণে টেনশন করা লাগবে না, সহজ বোঝা যায়, ফিজিক্সের একটা কনসেপ্ট। এবং শেষে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে লিফট ও ওজনহীনতা। তাহলে এই যে অভিকর্ষ, মহাকর্ষ, অভিকর্ষ ত্বরণ, লিফটের সাথে ওজনহীনতার যে বিষয়টা, এটা একটু ঠান্ডা মাথায় অধ্যায় আমাদের শেখা লাগবে। তো এখন আমি যদি একটু সহজ ভাষায় চিন্তা করি যে মহাকর্ষ শব্দটা আসছে কিভাবে, বা আমি এটা কিভাবে চিন্তা করতে পারি। কর্ষ, এই শব্দটার টার্মিনোলজিটা হচ্ছে আকর্ষণ। তো আকর্ষণ বলতে এই বিশ্ব জগতের যা কিছু আছে সব কিছু সবার সাথে সবার কানেক্টেড, সবার সাথে সবাই একটা বন্ধনে আবৃত। কেমন? যেমন আমি একটা সিম্পল একটা জিনিস বলি। ধরো এই যে একটা কলম আমার কাছে আছে, তো এই কলমটা আমার হাতে আছে। এখন আমি যদি ওকে ছেড়ে দেই, ও সিম্পলি নিচে পড়ে যাবে। একটু পরে আওয়াজ হয়েছে, তো এখন আমি উঠাইলাম আমার কলম। এটা হলো একটা মর্যাদার জিনিস। আরো একটা জিনিস আছে, ধরো কেমনে বুঝাই, ধরো এই যে এটা, তো ধরো এইটা একটা জিনিস, এটা তোমরা জানো, এটা দিয়ে গুলি বের হয়। তো কোনটা শক্তিশালী? দুইটার মধ্যে এইটা শক্তিশালী বেশি। এইটাও আছে, এইটার ভর মনে করো যে 10 কেজি, ধরলাম 10 কেজি, আর এটার ভর 10 গ্রাম। এই যে গ্রাম এবং ভর কেজি হিসাব যে করতেছি, এই দুইটাকে এখন আমি যদি ছেড়ে দেই, দুইটাই মাটিতে পড়বে। এবার ওর সাথে ওর আকর্ষণ আছে, এটা আমরা টের পাই না, আমরা দেখতে পাই না, কিন্তু আছে। তো এখন আকর্ষণ যদি থাকে, এই আকর্ষণটাকে আমরা মহাকর্ষ বলতেছি। তাইলে এই যে আকর্ষণ, তাহলে এটাকে আমি যদি একটু লিখিত রূপে দেই, তাহলে আমি বলবো যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের, এই জগতের সকল কিছু, সবার সাথে সবার যে আকর্ষণ, এই জগতের
সব মানে সহজ লাইন। এই জগতের, হ্যাঁ, জগতের প্রতিটি বস্তুকণা, প্রতিটি, এই জগতের প্রতিটি বস্তুকণা, এই জগতের প্রতিটি বস্তুকণা পরস্পরকে পরস্পরকে যে বলে আকর্ষণ করে, যে বলে আকর্ষণ করে, পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে, তাকেই তাকেই মহাকর্ষ বলে। এখন এটা হইলো একটা সহজ লাইন। এই মহাবিশ্বের বা এই জগতের প্রতিটি বস্তুকণা পরস্পরকে যে আকর্ষণ করে, এটার নামই হচ্ছে মহাকর্ষ। এখন স্যার আকর্ষণটা করে কেমনে, করে কেমনে? এখন ধরলাম স্যার এটা একটা অবজেক্ট আর এটা আরেকটা অবজেক্ট, তাহলে স্যার ওদের মধ্যে যে আকর্ষণ, সে আকর্ষণ স্যার এই যে এখান থেকে এখানে, ওর মধ্যে আকর্ষণ, ওর মধ্যে আকর্ষণ, তাহলে এখানে কি কোনো বিকর্ষণ আছে? ওরা কি একজন আরেকজনকে অপছন্দ করে নাকি শুধুই আকর্ষণ? এদের মধ্যে শুধুই আকর্ষণ থাকবে, এদের মধ্যে শুধুই আকর্ষণ, এদের মধ্যে শুধুই আকর্ষণ, কোনো বিকর্ষণ নাই, কোনো বিকর্ষণ নাই, কোনো বিকর্ষণ নাই। তাহলে এরা পরস্পরকে আকর্ষণ করে, কোনো বিকর্ষণ ওদের মধ্যে নাই। তাহলে আমি ধরলাম এই বস্তুটা যেমনই হোক তার একটা ভর আছে, হ্যাঁ, তার একটা কি আছে, ভর আছে, ওরও একটা ভর আছে। এখন এই দুইটা বস্তু যেমনই হোক, যত বড় হোক, যত ছোট হোক, যেমনই হোক, তাদের মধ্যে আকর্ষণ আছে এবং এই আকর্ষণের নাম হচ্ছে মহাকর্ষ। এই আকর্ষণের নাম কি? মহাকর্ষ। এবার আমি যদি বলি যে ওরা যদি বৃত্তাকার হইতো, দুইটা বৃত্তাকার, যে এই একটা বস্তু যার একটা কেন্দ্র আছে, একটা কেন্দ্র আছে, ঠিক একই রকম যে এরকম আরেকটা বস্তু, তো এরা পরস্পরকে আকর্ষণ করে না? করে। তাহলে এরাও যে পরস্পরকে আকর্ষণ করে, ও যে আকর্ষণ করে, ও ওকে আকর্ষণ করতেছে, তারপর ও তাকে আকর্ষণ করতেছে, এই যে দুইজন দুইজনকে আকর্ষণ করছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে মহাকর্ষ। তাহলে পৃথিবীর প্রতিটি বস্তুকণা, এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা, তাহলে তুমি যখন এটাকে পড়বা, তুমি যখন এটাকে চিন্তা করবা, তখন এখানে শব্দটা হচ্ছে এরকম, মহা আকর্ষ। তাহলে এখানে লাইনটা হচ্ছে মহা বলতে এখানে মহাবিশ্বকে চিন্তা করো, মহাবিশ্বকে চিন্তা করো, আর এখানে আকর্ষণকে, আকর্ষকে আকর্ষণ হিসাবে চিন্তা করো। তাহলে এটা হচ্ছে মহাবিশ্বের আকর্ষণ সকল বস্তুর মধ্যে। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে স্যার। এখন এই যে ছবিটা স্যার আমার সামনে, ছবিটা, বস্তুর ভর, এটা আগে একটু বুঝে নেই, ভর কি জিনিস আমি পরে আবার ব্যাখ্যা করবো, তারপর আমি এই জায়গাটাতে আসবো। আমি ধরো এই ছবিটাকে একটু রিলিজ করলাম, আমি এটা এখন তোমাদেরকে দেখাবো না, ধরো আমি এটাকে একটু রিলিজ করে দিলাম। আচ্ছা, এখন ঠান্ডা মাথায় ভাবো, ঠান্ডা মাথায় ভাবো, দুইটা বস্তু, হ্যাঁ, দুইটা বস্তু, এরা ডি, এই দূরত্বটা কেন ডি আসে সেটা আগে একটু বলি। মাথায় রাখবা এই যে এম, হ্যাঁ, ভর, এটাকে ইংলিশে বলা হয় ম্যাস, এটাকে প্রকাশ করা হয় এম দিয়ে, হ্যাঁ, এম মানে ম্যাস, ম্যাস মানে ভর, মাস না, ম্যাস, ভর। আর এই যে ডি, এই কনসেপ্টটা আসছে এখান থেকে, দূরত্ব। তো দূরত্ব ইংলিশটা হচ্ছে ডিস্টেন্স, ডিস্টেন্স মানে কি? দূরত্ব। এই জন্য আমরা ভরকে এম দিয়ে প্রকাশ করি আর দূরত্বকে ডি দিয়ে প্রকাশ করি। এখন তুমি চিন্তা করো, ধরলাম যে আমার কাছে এরকম একটা বস্তু আছে, এই বস্তুটার এরকম একটা বস্তু আছে, আর ঠিক তার মতো আরেকটা বস্তু আছে, ধরে নিলাম। এখন ধরলাম যে ওর ভর m1 আর ওর ভর m2, তাহলে একটা হচ্ছে m1 আর একটা হচ্ছে m2, ভর হচ্ছে দুইটা। এখন ওদের মাঝখানে একটা দূরত্ব তো থাকবেই। আমি ধরে নিলাম যে এই দূরত্বটা, এই যে এই দূরত্বটা আর এই দূরত্বটা, এদের মাঝখানে যে দূরত্বটুকু আছে, মানে এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্সটা, সেটাকে ডি ধরলাম, ডি মানে ডিস্টেন্স। তাহলে এই ডিস্টেন্সটা
কোত্থেকে অবশ্যই মাথায় রাখবা যে তোমরা যদি এই বস্তুটার এই যে স্পর্শক চিন্তা করো আর এটার যদি একটা স্পর্শক চিন্তা করো, মোটেও তোমরা কখনো এইটাকে দূরত্ব চিন্তা করবে না। এটা কখনোই দূরত্ব না, এটা দূরত্ব না। প্রত্যেকটা দূরত্ব হিসাব করতে হবে কেন্দ্র থেকে। তাহলে ওদের মাঝখানে ডিস্টেন্স যতই হোক সেটা কত হতে পারে, সেই ডিস্টেন্স কত হইতে পারে, সেটা 75 সেন্টিমিটার হইতে পারে, সেটা 75 মিলিমিটার হইতে পারে, সেটা 7 মিটার হইতে পারে, হ্যাঁ 7 মিটার হইতে পারে, এটা 5 মিটার হইতে পারে, এটা 0.5 মিটার হইতে পারে, এটা 5.3 সেন্টিমিটারও হইতে পারে। যত ধরনের ডেটা আসুক তোমার সামনে, দূরত্ব যতই হোক, এটার ডিস্টেন্স ডি হবে। এটার যে একটা ভর এনিথিং, এটা হতে পারে 200 গ্রাম, এটাও সম্ভব। এটা হতে পারে 300 গ্রাম, এটাও সম্ভব। এটা হতে পারে 2 কেজি, পসিবল। এটা হতে পারে 3 কেজি, এটাও পসিবল। যা হোক, অ্যাকর্ডিং টু দ্য কনসেপ্ট, নিউটনের মহাকর্ষ সূত্র হচ্ছে যে এরা যখন পরস্পরকে আকর্ষণ করবে এদের ভরের উপর নির্ভর করবে। তাহলে তুমি লাইনটা মনে রাখো। লাইনটা কি? মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা পরস্পরকে তাদের কেন্দ্র সংযোগকারী সরল রেখা বরাবর আকর্ষণ করে। আমি আবারও বলি, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা তাদের কেন্দ্র সংযোগকারী সরল রেখা বরাবর পরস্পরকে নিজের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তুকণা দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আমি লাইনটা আবারও বলতেছি, এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা পরস্পরকে তাদের কেন্দ্র সংযোগকারী সরলরেখা বরাবর আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণা দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবার এই লাইনটা একটু বোঝানোর ব্যাপার আছে। তোমরা অনেকেই বলবা, স্যার এটা আমি বুঝতে পারতেছি না, এটা কি? দেখাচ্ছি। ধরো এই যে বল, হ্যাঁ, আর এই যে বল, এই কনসেপ্টটাকে আমরা ইংরেজিতে কি বলি? ফোর্স বলি। আর এটাকে প্রকাশ করি ক্যাপিটাল এফ দিয়ে, ফোর্স, ক্যাপিটাল এফ। তাহলে নিউটনের সূত্র অনুসারে তোমরা জানো যে এফ ইজ প্রপোর্শনাল টু, এটা একটা সম্পর্কের নাম। তাহলে এই সম্পর্কটাকে আমরা উচ্চারণ করি কেমনে? এফ, এটাকে আমরা উচ্চারণ করি ইজ প্রপোর্শনাল টু, proportional to f is proportional to দুইটার ভর m1 m2 m2, দুইটার ভর। আবার আমি যখন এটাকে পড়ব, f is proportional মানে সমানুপাতিক, সমানভাবে আনুপাতিক। তাহলে is proportional to 1 divided by d square, দূরত্বের বর্গ। তাহলে এই দুইটা হচ্ছে ভরের গুণফল, দূরত্বের বর্গ। এটার মানেটা কি স্যার? দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক কেন বললেন? যখন তোমরা এরকম ভাবে দেখবা তখন মাথায় রাখবা এইখানে একটা শব্দ হবে ব্যস্তানুপাতিক। তাহলে এই ব্যস্তানুপাতিক শব্দটার মানে হচ্ছে উল্টা। এই যে ব্যস্ত, এই শব্দটাকে তোমরা যেভাবে চিন্তা করো, এটা হচ্ছে উল্টাভাবে আনুপাতিক। তার মানে হইল এখানে যদি ডি বাড়ে, ডি এর মান বাড়ে, তাইলে এফ এর মান কমবে। তাহলে এখানে সোজা বাংলায় তুমি যেই লাইনটা ধরতে পারো সেটা হচ্ছে দূরত্ব বাড়লে বল কমবে। এইটাকে বলা হয় উল্টাভাবে ব্যস্তানুপাতিক। তাহলে ডি এর মান যদি বাড়ে, এফ এর মান কমবে। ডি এর মান যদি বাড়ে, এফ এর মান কমবে। আর যদি ডি এর মান কমে, তাহলে এফ এর মান বাড়বে। তাহলে ডি এর সাথে এফ এর সম্পর্কটা হচ্ছে উল্টা। তাহলে যদি ডি বাড়ে, যদি ডি, এখন আমি কনসেপ্টটা আরেকটু তোমাদের বুঝাই। তাহলে আমি জানি আমার কাছে যখন অপশন আসবে আমি খুব ভালো মতো বলতে পারবো যে সূত্রটা হচ্ছে এইটা, হ্যাঁ। এখন আমি আসি, মাঝখানে জি কোত্থেকে আসলো? এই সূত্রটাতে যাওয়ার আগে এইখানে একটা সমানুপাতিক চিহ্ন বসাইছি। তাহলে জি কিভাবে আসলো তা বলতেছি। ঠান্ডা মাথায় একটু ভাবো, তুমি বললা যে এটা একটা বস্তু, একটা বস্তু, আর এই হলো আরেকটা বস্তু। এখন ওদের মাঝখানে আকর্ষণ বলের মান হচ্ছে
এখান থেকে এই পর্যন্ত, হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত। তাইলে এই জায়গাটায় যদি আমি চিন্তা করি যে ওর কেন্দ্র থেকে ওর কেন্দ্র পর্যন্ত এই যে দূরত্ব, এটা হচ্ছে ডি, হ্যাঁ, এটা হচ্ছে ডি, এইটা ডি। ওর যে ভর সেটা হচ্ছে m1 এবং ওর যে ভর এটা 2। কেন আমরা 1 2 বলি? কারণ প্রথম বস্তু আর দ্বিতীয় বস্তুকে বোঝা যায়। তো তুমি যখন m1 চিন্তা করবা, এটাকে মনে মনে চিন্তা করে নিবা, এইটা হইল প্রথম বস্তুর ভর। আমরা একটু পরে গিয়ে ভর পড়ব, হ্যাঁ, প্রথম বস্তুর ভর। তাহলে আমি সিম্পলি এটা জানি। আর এইটা হচ্ছে m2, এইটা হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর, এটা বোঝানোর জন্য। এখন আমার যদি দূরত্ব বাড়ে, তাহলে এই দুইটার আকর্ষণ বলের ডিরেকশন হচ্ছে পরস্পর এই দিকে f, এদিকে, হ্যাঁ। তাহলে f is proportional to m1 into m2 আর f is proportional to 1/d square। এতটুকু আমি জানি। এখন এই দুইটাকে এক করলে যে জিনিসটা পাওয়া যাবে সেটা হচ্ছে f equals to m1 m2 divided by d square। তাহলে এই যে f is proportional to m1 m2 divided by d square, এই সমানুপাতিক চিহ্নটাকে যদি আমরা সমীকরণে প্রকাশ করতে চাই, এখন এটা কি আছে, এটা কি বোঝাচ্ছে, এদের দুইজনের মাঝে কি বোঝাচ্ছে? এদের দুইজনের মাঝে একটা সম্পর্ক বোঝাচ্ছে, f এর সাথে m আর d এর সম্পর্ক। কিন্তু আমি সম্পর্কটা থেকে একটা সমীকরণে আসতে চাই, একটা সমীকরণে আসতে চাই। তাহলে সমীকরণে আসতে চাইলে আমার যে f এখানে সমীকরণে অবশ্যই সমান চিহ্ন, তার মানে এখানে আমাকে একটা ধ্রুবক বসাতে হবে। আর এই ধ্রুবকটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। এটার মান কিভাবে আসছে আমি বলতেছি। এইটা হচ্ছে m1 m2 divided by d square। এখন এই যে জি, এই জিটাকে যদি আমি আলাদা করতে চাই, তাহলে এই ডি স্কোয়ারটা, এই ডিটা এখানে আসবে, তাহলে ডি স্কোয়ারটা এখানে আসলো, আচ্ছা আসলো। তাইলে আমি যদি জিটাকে আলাদা করতে চাই, তাহলে আমি একটা ঠান্ডা মাথায় দেখতে পারি যে এটা এখানে চলে আসছে, হ্যাঁ, চলে আসছে। আচ্ছা, তাহলে জি এর সাথে m1 m2 কি আকারে ছিল? এই m1 m2 কি আকারে ছিল? গুণ আকারে। তাহলে এটা নিচে চলে আসবে। তাহলে এই যে m1, হ্যাঁ, আর এই যে m2, দ্যাট ইজ ইকুয়ালস টু জি। তাহলে জি ইকুয়ালস টু fd স্কোয়ার বাই m1 m2। এখন এই জি এর এককটা কি আমি আসতেছি একটু পরে। তাহলে এখানে বাকি যে সম্পর্কগুলো আছে এর মধ্যে এটা হচ্ছে সঠিক সম্পর্ক। আমি এখানে আসতেছি যে কিভাবে জি এর মানটা এইভাবে আসছে। জি হইল মহাকর্ষীয় ধ্রুবক। আমি এটা ছোটবেলা থেকে অনেকবার পড়াইছি, তোমরাও পড়ছো, আশা করি জানো। না জানলে এখন জানো। এইটার নাম হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। আর তোমরা ধ্রুবক মানে কি যারা জানো না, ধ্রুবক মানে হইল, ধ্রুবক এটার ইংলিশ হচ্ছে কনস্ট্যান্ট, যার মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে ধ্রুবক এইটার ইংলিশ হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট শব্দটার মানে হচ্ছে যার মান পরিবর্তন হয় না, যার মান পরিবর্তন হয় না, যার মান পরিবর্তন হয় না। তাহলে এটা মহাকর্ষীয় ধ্রুবক। এটার মান কত আসে জানো? এটার মান আসে 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এখন এত বড় জিনিস দেখে তোমরা আবার টেনশন করো না, টেনশন করো না। আমি একটু পর কনসেপ্ট আকারে যাচ্ছি। বস্তুর ভর বৃদ্ধির সাথে সাথে, তাহলে তুমি একটু আগে বললা যে f is proportional to m1 m2। তাহলে যখন m1 এবং m2 এর গুণফল এটা বাড়বে, এটা যখন বাড়বে তাহলে সম্পর্ক অনুসারে f বাড়ার কথা, m1 m2 আরো বাড়বে তাহলে f আরো বাড়বে, m1 m2 কমবে তাহলে f কমবে। তাহলে এই সম্পর্কটার নাম কি? এই সম্পর্কটার নাম হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। এইটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে যদি m বাড়ে, তাহলে
এফ এফ বাড়বে, যদি এম বাড়ে তাহলে এফ বাড়বে, আর যদি এম কমে তাহলে এফ কমবে। তাহলে এই সম্পর্কটা কিসের? তাহলে এখানে ডিপেন্ড করতেছে কে? এফ। এফ মানে হচ্ছে বল, এই বল নির্ভর করতেছে, এই বল নির্ভর করতেছে, নির্ভর, এই বল নির্ভর করছে ভরের উপর, ভরের উপর। বুঝতে পারছি? আচ্ছা, দুইটি বস্তুর মধ্যে দূরত্ব 4 গুণ করা হলো। এখন একটা মজার জিনিস খেয়াল করো, মজার জিনিস, মধ্যবর্তী দূরত্ব 4 গুণ, এই যে সম্পর্কটা তুমি বললা এফ ইজ প্রপোর্শনাল টু 1/d², একটু আগে পড়ছো। তাহলে এখন ডি যদি দ্বিগুণ করি তাহলে আকর্ষণ বল কত হবে? তাহলে ডি এর জায়গায় একটু ইমাজিন করো 2d, কারণ দূরত্ব 4 গুণ করছো তার মানে 4d। তাহলে ডি এর উপরে যদি স্কোয়ার হয়, দূরত্ব বাড়াইলে আকর্ষণ কমে। তো যেহেতু তুমি 4 গুণ করছো, তাহলে ডি এইটাকে 4 গুণ করছো, গুণ, তাহলে এফ এর মান এইটার বর্গের ব্যস্তানুপাতিক হবে। জিনিসটা আমি এটা এরকম না, কিন্তু তোমাকে বোঝানোর জন্য আমি এটা লিখলাম যে ডি 4 গুণ হয়ে গেছে, তাহলে বল 1/16 হবে, অর্থাৎ 1/4² হবে। তাহলে এটা হচ্ছে 4²। তাহলে 4, এটা নিশ্চিতভাবে তোমরা জানো যে 4² মানে হচ্ছে 16। তাহলে 1/4², এটা অবশ্যই 1/16 হবে। কিন্তু তোমার অপশনে সাধারণত যদি বাংলা লেখা থাকে তাহলে আশা করি তোমার বাংলাতেও কোনো প্রবলেম হবে না। আচ্ছা, তাহলে অবশ্যই সূত্র অনুসারে আমরা জানি যে বস্তু দুইটার ভরের উপর নির্ভর করে, মাধ্যমের মানে মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে, তো মাধ্যমের প্রকৃতির উপরে বিষয়টা, এই জায়গাটায় এখানে একটা বিষয় আছে। আমি একটু তোমাদেরকে একটু নিয়ে যেতে চাই, ধরো আমি জাস্ট একটু এনসিটিভির বইটাতে যাই, হ্যাঁ, কারণ আমি তোমাদেরকে এখনো ইয়েতে মানে বইটা দেখাই না, আগের ইয়েটাতে বই দেখাইছিলাম, এবার একটু বইটা দরকার। আমি তোমাদেরকে একটা ছোট্ট জিনিস বলি, বইয়ের কোন কোন লাইন আমি সমন্বয় নিঃসরণ যখন পড়াইছি বইয়ের মধ্যে লাইনগুলো দেখায় পড়াইছি। তো আশা করি যে তোমরা আমার সাথে যখন পড়বা, সাথে যদি একটু বই থাকে তোমাদের জন্য বেটার, কারণ তোমরা অনেকেই হচ্ছে জানো যে বইটাকে কিভাবে পড়তে হবে, কারণ ওইখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। তো বইয়ের মধ্যে যে কনসেপ্ট ওইটা আসলে সব সময় যে ইফেক্টিভ তাও না, মাঝে মাঝে দেখা যায় ক্লাস সায়েন্স 8 বুক, হ্যাঁ, এটা এখানে সেভ করাই ছিল। আচ্ছা, তারপরে আমি আরেকবার একটু নামাই। আচ্ছা, এইবার তোমাদেরকে একটু দেখাই, ফার্স্ট স্যার ক্লাস 8 সায়েন্স ক্লাস 8 বুক, হ্যাঁ, একটু দেখাচ্ছি, ঠান্ডা মাথায় একটু ভাবো। তোমাদেরকে আমি এই চ্যাপ্টারের পরে পরমাণু গঠনটা আমি পড়াবো। এখন আমি মহাকর্ষ বিকর্ষটাতে আছি, এইখানে একটা জায়গায় লেখা আছে 1/4 হবে সহস। আচ্ছা, এই জায়গার মধ্যে দেখো, আচ্ছা, দুটি বস্তুকণার মধ্যে আকর্ষণ বলের মান শুধু কণাদের ভর এবং মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে। এখানে একটা লাইন দেখো, সুন্দর করে লেখা আছে, এদের প্রকৃতি কিংবা মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না। লাইনটা লেখা আছে না? তো এই লাইনটা সেকেন্ড লাইনে তোমাদের বইয়ে লেখা আছে। এখন তুমি ঠান্ডা মাথায় দেখো, তাহলে মাধ্যমের প্রকৃতির উপরে নির্ভর তো করার কথা না। তাহলে এখানে রাইট অ্যান্সার 1 ও 2, এখানে রাইট অ্যান্সার 1 ও 2। তো তোমরা অলরেডি যারা পড়ে আসছো ফাইন, আর যারা তোমরা আজকে নতুন আমার সাথে দেখতেছো, দেখো আস্তে আস্তে ক্লিয়ার হবে, সব ক্লিয়ার হবে। এই চ্যাপ্টার সহজ। বস্তুদের ভরের গুণফল 3600 গ্রাম স্কয়ার হলে বলের কি পরিবর্তন হবে? এখন ভাবো, ঠান্ডা মাথায় ভাবো, এই দুইটার ক্ষেত্রে এফ এর মান এটা কত? 5 সেন্টিমিটার। তাহলে এটা গ্রাম পার সেন্টিমিটার স্কয়ার হয়ে যাচ্ছে। এখন এই ম্যাথগুলো করার সময় এখানে একটু ইফোর্ট বেশি দিতে হবে, কারণ এখানে গ্রামে আছে, গ্রামে
এখানে কিসে আছে? গ্রামে। ঠান্ডা মাথায় ভাবো একটু, এই ম্যাথটাতে আমি একটু 1 মিনিট সময় বেশি দিব। এদের ভরের গুণফল 3600 গ্রাম স্কয়ার। স্যার গ্রাম স্কয়ার কেন হইল? কারণ একটা গ্রাম আরেকটা গ্রাম গুণ করলে এখানে গ্রাম স্কয়ার হয়। ঠিক তেমন সেন্টিমিটার আর সেন্টিমিটার গুণ করলে সেন্টিমিটার স্কয়ার হয়, মিটার আর মিটার গুণ করলে মিটার স্কয়ার হয়। ওকে, ঠিক একইভাবে মিলিমিটার এবং মিলিমিটার এইটা গুণ করলে মিলিমিটার স্কয়ার হয়, তাই তো? আচ্ছা, এখন এই যে ছবিটার দিকে তাকাও, তাহলে আমি যদি বলের কি পরিবর্তন হয়, আমি যদি চিন্তা করি এফ ইকুয়ালস টু জি, জি এর মান তো ফিক্সড, জি এর মানে তো কোনো পরিবর্তন হয় নাই, তাহলে জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। এখন তুমি দেখো ডি কিন্তু যা আছে তাই আছে, ডি এর কোনো পরিবর্তন হয় নাই। তাহলে এখন এই উপরে ধরো এফ এর মান জি আমি লিখলাম না, মান লিখলাম না, এবং আমি কেজিতেও নিলাম না, ডি এর মান যা আছে তাই আছে। উপরে কত আছে? 30 আর 40, 30 আর 40 গুণ করলে কত হয়? 30 আর 40 গুণ করলে হয় হচ্ছে 1200। তাহলে আমি বলতে পারি যে 1200 জি ডিভাইডেড বাই ডি স্কয়ার। এটা হচ্ছে এই এফ এর মান, জি এর মানও ফিক্সড, ডি এর মানও ফিক্সড, এটা নিয়ে আমি নড়াচড়া করব না। এই 1200 জায়গায় খালি হবে কি 3600। তাহলে একটু পর যখন আমার পরিবর্তিত বল হবে, এখানে জি এর মানও ফিক্স, ডি স্কয়ারের মানও ফিক্স, তাহলে 1200 জায়গায় কত হয়েছে? 3600। তাহলে আমি যদি এখন এইটা দিয়ে ভাগ করি, তাহলে জিডি স্কয়ার তো সেম, তাহলে কাইন্ডলি 1200 কি হয়ে গেছে? 3600। তাহলে কত গুণ বাড়ছে? 3 গুণ। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে 3 গুণ। তা আমি এখন এখানে যদি কোনো ভাবে ধরো এই গ্রামকে কেজিতে নিতে চাই, তাহলে গ্রামকে কেজিতে নিতে গেলে এখানে 30কে 1000 দিয়ে ভাগ করে, এখানে 40কে 1000 দিয়ে ভাগ করে, এখানে 5কে 100 দিয়ে ভাগ করে মিটারে নিয়ে ক্যালকুলেশন করার কোনো দরকারই নাই। তো এটা হইলো একটু স্মার্ট হয়েতে আমি বললাম। আবার তোমরা আমার চাইতে ভালোভাবে চিন্তা করতে পারো, সমস্যা নাই। তাহলে স্যার এখন একটু আগে আমি যে স্যার জি এর কনসেপ্টটা বললাম, ওইখানে একটা খেলা বাকি আছে, ওই জায়গাটা আমি একটু তোমাদেরকে আরেকটা রিকোয়েস্ট করব, তোমরা একটু ঠান্ডা মাথায় এই যে কনসেপ্টটার কথা বললাম না, এখানে কই যেন কনসেপ্টটার কথা বললাম, এই যে এখানে যে কনসেপ্টটার কথা বললাম, এখানে আরেকটা কথা আমার বলতে হবে, আমি এখন একটু বলতে বাধ্য হচ্ছি। এই জায়গাটায় খেয়াল করো, এই জায়গাটায় খেয়াল করো। আরেকটা কনসেপ্ট আমি তোমাদেরকে এখানে দেই, ঠান্ডা মাথায় ভাবো। এটা তো এখানে আছে, এটা এখানে আছে। আচ্ছা, এই জায়গায় আমি একটু তোমাদেরকে আরেকটা কনসেপ্ট দিই। ধরো আমি এটাকে একটু বাদ দিলাম, হ্যাঁ, এটাকে একটু বাদ দিলাম, এই ক্যালকুলেশনগুলোকে আমি একটু নতুন ভাবে করতে চাই, হ্যাঁ, এই ক্যালকুলেশনগুলো। এবং তোমাদের জন্য একটু একটা ছোট্ট কনসেপ্ট আছে। তোমরা এফ এর মান যে 6.673 10⁻11 আসলো, এটাকে কিভাবে দেখতেছো, এটা কিভাবে চিন্তা করতেছো আমি একটু বলি। যেমন ধরো ঠান্ডা মাথায় বলি, সে ফর এক্সাম্পল এইটা একটা বস্তু, এটা একটা কেন্দ্র আছে, ঠিক ওর আরেকটা বস্তু এখানে। এখন আমি স্যার কনফার্ম যে আমি এখান থেকে ডিস্টেন্স কাউন্ট করতেছি, একদম এখান থেকে ডিস্টেন্সই কাউন্ট করতেছি, এবং স্যার এই ঠিক এখান থেকে আমার যে ডি, এখান থেকে আমার যে ডি, এইটা হচ্ছে আমার ডিস্টেন্স। আচ্ছা, মানলাম। এখন স্যার এই জি এর মানটা আসছে কেমনে? আপনি একটু আগে কি বললেন স্যার? এফ ইজ প্রপোর্শনাল টু m1 into m2, f is proportional to 1/d square। তাহলে f is proportional to m1 m2 গুণফল ডিভাইডেড বাই d square। তাহলে সমানুপাতিক চিহ্ন উঠাইতে গেলে g এর মান এইভাবে আসতে হবে, এতে করে কোনো সন্দেহ নেই। এখন স্যার আমি যদি g এর মান চাইতাম, তাহলে এই g এর মানটা কিভাবে বাইর হয়? তাহলে g হচ্ছে f d স্কয়ার ডিভাইডেড বাই m1 m2। বিজ্ঞানীরা এক্সপেরিমেন্ট করে দেখছে যে এই বস্তুটার ভর ধরলাম 1 কেজি যদি হয়, আর ওর ভর যদি 1 কেজি হয়,
এবং ওরা যদি পরস্পর থেকে ঠিক 1 মিটার দূরত্বে থাকে, তাহলে এই যে এফ এর মান যদি এটা ডি 1 মিটার হয়ে থাকে আর নিচে উভয় ক্ষেত্রে যদি 1 কেজি হয়ে থাকে, তাহলে এই এফ এর মানটাই তো জি হবে। তখন এই এফ এর মান আসে হইল 6.673 ইন্টু 10⁻⁻11। এই যে -11 এই মানটা কিন্তু অনেক ছোট। যেমন ধরো আমি যদি বলি 10⁻⁻1, এটার মানে হইল 1/10। 10⁻⁻2, এটার মানে হইল 1/100। এখন আমি যদি বলি 10⁻⁻6, এইটার মানে হইল 1/1 নিচে 1 2 3 4 5 6টা শূন্য। এখন আমি যদি বলি 10⁻⁻11, এইটার মানে হচ্ছে 1-এর পরে 1 2 3 4 5 6 7 8 9 10 11। তার মানে এই যে 10⁻⁻11 এই ভ্যালুটা হচ্ছে এইটা। তার মানে আমি আস্তে আস্তে যখন বাড়াচ্ছি 10⁻, যদি এখানে -2-র জায়গায় আমি 10 স্কয়ার দিতাম, তাহলে কত হইতো? 100। তার মানে পাওয়ার যদি নেগেটিভ হয় তাহলে এই মানটা আস্তে আস্তে কমতে থাকে। তার মানে অবশ্যই 10⁻⁻11 এর মানের চাইতে 10⁻⁻7 এর মান বড় হবে। সায়েন্টিফিক নোটেশন, যদি এটা তোমরা না বুঝো তাহলে আমার ভিডিও যেটা আপলোডেড করা আছে এটা দেখতে পারো, এটার সায়েন্টিফিক নোটেশনে ভিডিও আপলোড করা আছে। কিন্তু আমি যদি এটা বলতাম যে 10⁻11 ইজ অফ কোর্স গ্রেটার দেন 10⁻7, তো এই জি এর মানটা আসছে কিভাবে? মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে? মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞা হচ্ছে 1 কেজি ভরের দুইটি বস্তু পরস্পর থেকে 1 মিটার দূরে থাকলে এরা যে বলে পরস্পরকে আকর্ষণ করবে তাকে মহাকর্ষীয় ধ্রুবক বলে। আমি আবারও বলি, 1 কেজি ভরের দুটি বস্তু পরস্পর থেকে 1 মিটার দূরে থাকলে এরা যে বলে পরস্পরকে আকর্ষণ করবে তাকে মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। মনে থাকবে? কিন্তু স্যার এখন এখানে যে প্রশ্নটা, হ্যাঁ আমি বুঝলাম স্যার, আপনি যা বলছেন ক্লিয়ার, আমি আশা করি বোঝানোর জন্যই তো আমি বলতেছি। তাহলে অভিকর্ষ কি জিনিস? অভিকর্ষ যখনই আমি বলবো এই শব্দটা, তখনই তার সাথে একটা শব্দ জুড়ে যাবে, সেটা হচ্ছে পৃথিবী। পৃথিবী এবং অন্য যে কোনো কিছু। পৃথিবী এবং অন্য যে কোনো কিছু, পৃথিবী এবং অন্য যে কোনো কিছুর মধ্যে আকর্ষণ। যে কোনো কিছুর মধ্যে আকর্ষণ, এটার নাম কি? এটার নাম হচ্ছে অভিকর্ষ। এটা এনিথিং, একটা আম গাছের সাথে আম, একটা কিছুর সাথে, একটা মনে করো চশমার সাথে, একটা চশমার সাথে যদি পৃথিবীর আকর্ষণ চিন্তা করি আমি, তাহলে পৃথিবী এবং অন্য যে কোনো কিছু। তাহলে আমি যদি বলি যে পৃথিবীর সাথে চাঁদের আকর্ষণ, হ্যাঁ পৃথিবীর সাথে কার আকর্ষণ? চাঁদের। পৃথিবীর সাথে চাঁদের আকর্ষণ, এটা হচ্ছে অভিকর্ষ। তাহলে অভিকর্ষ বলতে বোঝায় পৃথিবী এবং অন্য যে কোনো কিছুর সাথে যে আকর্ষণ, সেটা হচ্ছে অভিকর্ষ। তার মানে এই যে আকর্ষণরে আমি এখানে কি বললাম? অভিকর্ষ বললাম। তাহলে আমি একটা লাইন বলতে পারি যে সকল অভিকর্ষই মহাকর্ষ, কিন্তু সকল মহাকর্ষ অভিকর্ষ নয়। সকল মহাকর্ষ অভিকর্ষ নয়। হঠাৎ করে চশমাটা পরে তো ভালোই লাগতেছে। অভিকর্ষ নয়। তার মানে কি? এখন মনে করো পৃথিবীর সাথে মঙ্গল গ্রহের যে আকর্ষণ, সেটা অভিকর্ষ এবং সেটা মহাকর্ষ। মঙ্গল গ্রহের সাথে চাঁদের যে আকর্ষণ, সেটা কেবলমাত্রই মহাকর্ষ, সেটা অভিকর্ষ না। এখন আমি যদি বলি যে এই পাশে হইল পৃথিবী,
হ্যাঁ, পৃথিবী। তাহলে পৃথিবীর সাথে আকর্ষণ হইল কার? চাঁদের। আবার চাঁদের সাথে আকর্ষণ কার? মঙ্গলের। মঙ্গলের। আবার এমন না, আবার যদি আমি ধরো হালকা করে একটু চিন্তা করি যে পৃথিবীর সাথে চাঁদের আকর্ষণ, চাঁদের সাথে পৃথিবীর আকর্ষণ, সেটা ঠিক আছে, কিন্তু আবার যদি মঙ্গল চিন্তা করি তাহলে পৃথিবীর সাথে মঙ্গলের আকর্ষণ, মঙ্গলের সাথে পৃথিবীর আকর্ষণ, মঙ্গলের সাথে চাঁদের আকর্ষণ, চাঁদের সাথে মঙ্গলের আকর্ষণ, তাহলে কোনটা কি হবে? তাহলে অবশ্যই মাথায় রাখবা, যখন পৃথিবীর সাথে মঙ্গলের কথা বলতেছি, পৃথিবীর সাথে চাঁদের কথা বলতেছি, উভয় ক্ষেত্রে এইটা অভিকর্ষ। তাহলে পৃথিবীর সাথে যখন আমি মঙ্গলের কথা বলতেছি, এটা অভিকর্ষ। কিন্তু এই মামুর বেটা মঙ্গলের সাথে চাঁদ, এটা মহাকর্ষ, এইটা মহাকর্ষ, কিন্তু কিন্তু অভিকর্ষ নয়, অভিকর্ষ নয়। বুঝাতে পারলাম? বুঝাতে পারলাম? সহজ জিনিস, চিন্তার কোনো কারণ নেই, সব সহজ। তাহলে স্যার এটা কেমনে আসছে? অভিকর্ষ ত্বরণটা কি স্যার? ত্বরণ, আচ্ছা আগে একটু বুঝি। স্যার ত্বরণ এই শব্দটার মানে হইল, ত্বরণ মানে হইল বেগ পরিবর্তনের হার, হ্যাঁ, বৃদ্ধির হার বইল না, পরিবর্তনের হার। পৃথিবীতে হার শব্দের মানে হইল একক সময়ে যা হয়। তো এখন স্যার এই ত্বরণ তো দুই রকম, ত্বরণ দুই রকম, একটা হচ্ছে ধনাত্মক ত্বরণ, হ্যাঁ, আরেকটা হচ্ছে স্যার ঋণাত্মক ত্বরণ, ঋণাত্মক। তাহলে এই ঋণাত্মক ত্বরণকে বলা হয় মন্দন, ঋণাত্মক ত্বরণকে মন্দন বলা হয়। তো এখন আমরা তো মন্দন নিয়ে পড়তেছি না, কেন পড়তেছি না? কারণ আমরা টান নিয়ে পড়তেছি, আমরা অভিকর্ষ নিয়ে পড়তেছি, আমরা আকর্ষণ নিয়ে পড়তেছি। তাহলে আকর্ষণ নিয়ে যদি পড়ি, তাহলে ধনাত্মক ত্বরণে একটা বস্তু যদি পৃথিবীর আকর্ষণে নিচে পড়তে থাকে, তাহলে প্রতি মুহূর্তে হ্যাঁ কি হয়? বেগ বাড়তে থাকে, বেগ বাড়তে থাকে। এই যে প্রতি মুহূর্তে যে বেগ বাড়তে থাকে না, এটাকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ। এটাকে ইংলিশে বলা হয় অভিকর্ষজ, গ্র্যাভিটি অ্যাসিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অ্যাসিলারেশন, হ্যাঁ, ডিউ টু গ্র্যাভিটি, অ্যাসিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যেটাকে প্রকাশ করা হয় জি দ্বারা, যেটাকে প্রকাশ করা হয় স্মল জি দিয়ে, ক্যাপিটাল জি না। আচ্ছা তাহলে এটা কেমনে হইলো? বিষয়টা কেমনে, এটা কিভাবে হইলো? আচ্ছা ঠিক আছে, এটা হইলো, মনে করো যে এটা হইলো পৃথিবী। তো পৃথিবী তো পুরোটা গোল না, পৃথিবী কি পুরোটা গোল? পৃথিবী হইলো একটু চ্যাপ্টা। তো চ্যাপ্টা যেহেতু, পৃথিবীর এই কেন্দ্র থেকে এই দিকের যে দূরত্বটা, এটা হইলো মেরু, এইটাও মেরু। পৃথিবীর এই পাশ থেকে এই পাশে এই পুরো জায়গাটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। তো ধরলাম বিষয়টা কেমন হয়। বিষয়টা হচ্ছে এখানে একটা বস্তু আছে, আমি ধরে নিলাম এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার পৃথিবীর কেন্দ্র পর্যন্ত একটা আকর্ষণ আছে, এই আকর্ষণের মান হইল জি। কেমনে? এটা ওজন আছে, ওজন। এই আকর্ষণটা হচ্ছে এই বস্তুটাকে পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করতেছে। তাহলে এই বস্তুটার ভর যদি স্মল এম হয়, আর এই পৃথিবীর ভর যদি এম হয়, তাহলে এই বস্তুটা থেকে এই পৃথিবীর কেন্দ্র পর্যন্ত এই দূরত্বটাকে ক্যাপিটাল আর ধরা যাবে, আর, এবং এই ক্যাপিটাল আর হইল পৃথিবীর ব্যাসার্ধ। এইবার হবে আসল খেলা, পৃথিবীর ব্যাসার্ধ, এবং এই মানটা ৬৩৭১ কিলোমিটার, অথবা ৬৩৭১ 3টা শূন্য মিটার, এবং এই মানটা কিন্তু ফিক্স না, এই মানটা ফিক্স না। তাহলে স্যার এই জি এর মানটা কিভাবে বের করব আমি? তাহলে ওদের দুইজনের মধ্যে একটা আকর্ষণ বল আছে না? আকর্ষণ বল আছে। এই আকর্ষণ বল বাইর করতে হবে এইভাবে যে, স্যার আপনি একটু আগে কোন ছবিটা আঁকাইলেন স্যার? এই যে এটা পৃথিবী স্যার, পৃথিবীর উপর একটা বস্তু আছে,
এই বস্তুটা পৃথিবীর কেন্দ্র বরাবর আকর্ষণ হচ্ছে। তাহলে এইটা স্যার উপর থেকে নিচে পড়তে থাকলে, অথবা স্যার আমি একটু এটাকে চিন্তা করার জন্য একটু উপরে উঠাইলাম, তাহলে স্যার এটা উপর থেকে নিচে পড়তে থাকবে। তো নিচে পড়তে থাকলে স্যার এটা কোন ত্বরণে নামবে? জি ত্বরণে নামবে, জি ত্বরণে নামবে। তো জি মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ। স্যার এটা কত স্যার? এটা হইলো কত? এই জি বের করার বুদ্ধিটা হচ্ছে ওদের দুইজনের মধ্যে যে আকর্ষণ সেটা হচ্ছে এফ ইকুয়ালস টু পৃথিবীর ভর ইন্টু বস্তুর ভর ডিভাইডেড বাই ওদের মাঝখানে যে দূরত্ব সেটা হচ্ছে আর। আর যেহেতু এটা ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধের বর্গ। এখন স্যার এই বস্তুটা থেকে পৃথিবীর কেন্দ্র থেকে এত দূরে স্যার, এটারে আসলে পৃথিবীর কেন্দ্র যদি এটা চিন্তা করি, তাহলে এইটা একদম যে ওর পৃথিবীর কেন্দ্র থেকে যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে পৃথিবীর ব্যাসার্ধ ধরা যায় স্যার। তাহলে এই যে এইটা হইল তার আকর্ষণ। এবার ও কি ওজনে পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষিত হবে? এই এফ হচ্ছে স্যার বস্তুর, এই এফ হচ্ছে বস্তুর ওজন, হুইচ ইজ ইকুয়ালস টু mg। তাহলে স্যার এই এফ ইকুয়ালস টু mg, উপরে হচ্ছে এইখানে এখন স্যার জি আসবে, কারণ এই যে এই সমীকরণে আমি আগে জি দেই নাই, এখানে এখন একটা জি আসবে, তাই না? ক্যাপিটাল জি, এটা হচ্ছে এই যে মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে এখন আসবে জি এম এম বাই আর স্কোয়ার। এখন এই যে বস্তুটা এখানে ছিল, এই বস্তুটার ভর কত ছিল? এম, স্মল এম। আর পৃথিবী যে একটা বিশাল জিনিস, এইটার ভর হচ্ছে ক্যাপিটাল এম। পৃথিবীর ভরও মাপা যায়, এটা একটু তোমাদেরকে লিখে দিই, 5.98 ইন্টু 10⁻27 কেজি আসতেছি। তাহলে এখানে দেখো এই এম কাটা কাটা, তাহলে বাকি থাকতেছে জি ইকুয়ালস টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এইটা হইল অভিকর্ষজ ত্বরণের রাশিমালা। এই যে এইটা অভিকর্ষজ ত্বরণের রাশিমালা, অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, ত্বরণ কি জিনিস? একটা বস্তুকে উপর থেকে ফেলাতে থাকলে প্রতি মুহূর্তে তার বেগ বাড়তে থাকবে। তো প্রতি মুহূর্তে যদি তার বেগ বাড়তে থাকে একটা বস্তুকে উপর থেকে নিচে ফেলালে, এইটা যে ত্বরণে নামবে সেটা অভিকর্ষের কারণে প্রাপ্ত ত্বরণ, এবং তার নাম অভিকর্ষজ ত্বরণ। তাহলে অভিকর্ষজ ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? জি দ্বারা। এবং এই ভ্যালুটা এক এক জায়গায় এক এক রকম। এটার আদর্শ মান হচ্ছে 9.80665 মিটার পার সেকেন্ড স্কোয়ার। খুব খেয়াল। জি এম বাই আর স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেন? এই যে জি এর মান প্রতি মুহূর্তে জি এর মানের পরিবর্তনটা বা সময়ের সাথে যে বাড়তেছে ত্বরণটা, এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কিসের ভ্যালু? এটা হচ্ছে আদর্শ মান। এটা একটু প্লিজ মাথায় রাখো, তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চলে। তো ক্রান্তীয় অঞ্চলটা কি? ক্রান্তীয় অঞ্চলটা হইল যে ধরো এটা হচ্ছে পৃথিবী, তো পৃথিবীর কেন্দ্র থেকে এই বরাবর এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল, এই বরাবর হচ্ছে মেরু অঞ্চল, ঠিক এমনি বরাবর হচ্ছে ক্রান্তীয় অঞ্চল। 45 ডিগ্রি অক্ষাংশে, 45 ডিগ্রি। সো আমি যদি এখানে একটা 45 ডিগ্রি কোণ চিন্তা করি, তাহলে এই এলাকাটা হবে বিষুব এলাকা, এই এলাকাটা হবে মেরু এলাকা, এই এলাকাটা হবে ক্রান্তি এলাকা। তাহলে তুমি যদি জি এর মান চিন্তা করো, এটা কেন এরকম হচ্ছে? কারণ হচ্ছে, একটু ঠান্ডা মাথায় ভাবো, এখানকার যে ব্যাসার্ধ R1 মেরু অঞ্চলে, আর বিষুব অঞ্চলের যে ব্যাসার্ধ R2, আর এখানকার যে ব্যাসার্ধ R3, এগুলো তিনজনের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক আছে। সেটা হচ্ছে R2 এর মান সবচেয়ে বেশি, তারপরে R3 এর মান, তারপরে R1 এর মান। যেহেতু পৃথিবী সব ক্ষেত্রে একরকম সুষম গোল না, তো এই যে আর এর মানের পরিবর্তন হয়, ব্যাসার্ধ পরিবর্তিত হয়, ব্যাসার্ধ পরিবর্তন হয় যে, তাই জিও চেঞ্জ হয়, জি চেঞ্জ হবে।
এই কারণে ওই যে বিষুবীয় অঞ্চলে এই যে জি এর মান সবচেয়ে বেশি হচ্ছে মেরু অঞ্চলে 9.8321 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কেবলমাত্র কোন অঞ্চলে? মেরু অঞ্চলে। আর জি এর মান 9.78912 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কোন অঞ্চলে? এটা হচ্ছে বিষুবীয় অঞ্চলে। কোন অঞ্চলে? বিষুবীয় অঞ্চলে। আর আদর্শ মান হচ্ছে 9.80665। তোমরা ঠান্ডা মাথায় এই তিনটা যে ভ্যালু এটা মাথায় রাখো এবং এখানের দিকে একটু তাকাও, এখানে একটু তাকাও। অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে তোমাদের এই জি এর মান এখানে ক্লিয়ারলি লেখা আছে। আল্লাহর ওয়াস্তে তোমরা এই মানটা ভুলো না, মানটা ভুলো না। এই মানটা কোথায় লেখা আছে? এই যে এখানে, এখানে প্লিজ এটা ভুলো না। এখানে হচ্ছে এই মানে একটা সুন্দর ভ্যালু দেওয়া আছে, হচ্ছে কোথায় জানো? 9 জি এর মানের একটা ভ্যালু দেওয়া ছিল না? আমি কি আগে চলে গেলাম? এই যেখানে জি এর ব্যাখ্যাটা দেওয়া আছে বিষুবীয় অঞ্চলে জি এর মানের ব্যাখ্যাটা, নাকি আমি লাইনটা মিস করতেছি? কোন এক জায়গায় জি এর মানের 789 দেওয়া ছিল, 78 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই যে দেখো, ওরা পরের দুইটা ডিজিটের পরে আর যায় নাই। মেরু অঞ্চলে জি এর মান 9.83, এটা মাথায় রাখবা। তারপরে বিষুবীয় অঞ্চলে আর এর মান 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর ক্রান্তীয় অঞ্চলে জি এর মান হচ্ছে, মানে এটা ইউজুয়ালি 9.8, প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ডে বৃদ্ধি পেতে থাকে। এই তিনটা ডেটা ভুলো না, তিনটা ডেটা ভুলো না। ওকে ওকে, এবার গাণিতিক সমস্যায় আসি। মেরু অঞ্চলে এন বস্তুটার ওজন, কারণ তো ওজনের কনসেপ্ট আগে বলা লাগবে। দেখো, ঠান্ডা মাথায় ওজন এই শব্দটাকে ইংলিশে বলা হয় ওয়েট। তাহলে ওয়েট হচ্ছে, কোন বস্তুর ওয়েট হচ্ছে পৃথিবী যে বলে কোনো বস্তুকে, পৃথিবী যে বলে কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওজন বলে। তাকে ওজন বলে। আচ্ছা, এবার ওজন হচ্ছে W, which is equal to M আর G এর গুণফল। তার মানে এটার আবার একটু কনসেপ্টে ঢুকবো একটু পরে। ভরকে অভিকর্ষজ ত্বরণ দিয়ে গুণ করলে ওজন পাওয়া যায়। কিন্তু অভিকর্ষ ত্বরণের মান তো সবসময় একরকম না স্যার, অভিকর্ষ ত্বরণের মান চেঞ্জ হয়, উপরে উঠলেও চেঞ্জ হয়, নিচে নামলেও চেঞ্জ হয়, হয় না? হয়। তো এখন এখানে বলছে এন বস্তু, তাহলে এন বস্তুটা তো স্যার এইটা, ওর ভর হচ্ছে কত কেজি? 30 কেজি। মেরু অঞ্চলে এই 30 কেজির ওজন ডাব্লিউ ইকুয়ালস টু, আমরা সবাই জানি কত? mg। রিমেম্বার, এম মানে হচ্ছে 30, জি এর মান 9.78। এখানে 9.8 দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? তোমার হিসাবে এখানে 9.78 বইয়ের মধ্যে লেখা আছে, সরি এটা কি বলছে? মেরু, সরি 9.83 হবে, 78 হচ্ছে বিষুব অঞ্চলে 9.83। তাহলে এখানে 83 দিব আমরা, 78 না, মাই মিস্টেক। হ্যাঁ, আমরা এখানে 83 দিব। তাহলে এবার আমাকে পরীক্ষার হলে এই সতর্কতাটুকু অবলম্বন করতে হবে, সতর্কতাটুকু। তাহলে 9.83 ইন্টু 30 হিসাব করলে আসে 294.9। তাহলে এখানে হবে 294.9 নিউটন। তাহলে ওজনের একক নিউটন। কেন নিউটন? কারণ ওজন হইল একটা বল, আর অলওয়েজ বলের একক, এটা একটু মাথায় রাখবা, বলের একক অলওয়েজ নিউটন, অলওয়েজ নিউটন। এবার আসি এন এবং পি। ঠান্ডা মাথায় ভাবো, 40 কেজি 30 কেজি,
দূরত্ব কত 4 মিটার। তাহলে ওদের যে বল F ইকুয়ালস টু জি, হ্যাঁ, বস্তুর আকর্ষণ বলের মধ্যে কোনটি বেশি হবে? কোনটি বেশি হবে? দেখো F ইকুয়ালস টু জি, তাহলে আমি সূত্র অনুসারে জানি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। আবার এদের দুইজনের মধ্যে আমি জানি হচ্ছে, ধর আমি ধরলাম এটা প্রথম বল, এটা দ্বিতীয় বল, তাহলে এইটা হচ্ছে জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। এখন ধরো একটা মজার জিনিস, আমি যদি ধরতাম এটা m1, তাহলে এই দূরত্বটাকে ধরতাম d1, যেহেতু একই জাতীয় দুই ধরনের রাশি আছে। তাহলে এইটাকে ধরতাম m2, এইটাকে ধরতাম m3, তাহলে এই দূরত্বটা হচ্ছে t2। আচ্ছা d1, তাহলে এটা d1 হবে, তাহলে এটা 1 আর 2 এর সাথে, কিন্তু এইটা d2 হবে এটা 2 আর 3 এর সাথে। তাইলে আমাদের এই 1টা বাদ দিয়া 2টাকে এইখানে আইনা আমাকে 3টা লিখতে হবে। এটা হলো আদর্শভাবে। কিন্তু আমি যদি তাড়াতাড়ি করে ফেলতে চাই, ধরো জি এর মান দুই ক্ষেত্রে সেম, ডি এর মানটা আলাদা, একটা হচ্ছে 4 আর একটা 2, তাহলে 40 আর 30 উপরে যদি আমি গুণ করি, 40 আর 30, নিচে হচ্ছে 4 এর বর্গ, তাহলে 4 এর বর্গ হচ্ছে 4 স্কোয়ার। ধরো এখানে জি গুণ আছে, এইখানেও জি গুণ আছে, কিন্তু উপরে হচ্ছে 30 আর 35, তাহলে 30 আর 35, নিচে হচ্ছে কত 2, তাহলে 2 এর বর্গ। তাহলে জি তো উভয় ক্ষেত্রে সেম, এই জন্য আমি গুনলাম না। 1200কে 16 দিয়ে ভাগ করলে কত হয়? 1200কে, হ্যাঁ, 1200কে 16 দিয়ে ভাগ করলে 75 আসে। আমি ধরলাম এটা হচ্ছে জি এর সাথে 75 গুণ, আর ওইখানে 30 ইন্টু 35 গুণ করলে আসে 1050, 1050কে 4 দিয়ে ভাগ করলে আসে 262.5। তাহলে এখানে হচ্ছে জি ইন্টু 262.5 হয়। তাহলে জি এর মান গুণ করলাম না, কারণ দুইটা উভয় ক্ষেত্রে সেম। তাহলে 75-এর গুণফল বেশি না 262-এর গুণফল বেশি? অবশ্যই 262 গুণফল বেশি। তাহলে আমি বলবো এন ও পি এর আকর্ষণ বেশি, এন ও পি এর আকর্ষণ বেশি। ইজি, সোজা না? সোজা, পড়ালেখা সোজা, শান্তি মতো করতে পারলে। অভিকর্ষ ত্বরণের একক জি ইকুয়ালস টু জিএম বাই স্কয়ার, অবশ্যই মিটার পার সেকেন্ড স্কয়ার। জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাকে উচ্চারণ করবে এইভাবে, মিটার পার মানে হচ্ছে প্রতি, মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাকে উচ্চারণটা করবা তোমরা এইভাবে, বা তুমি চাইলে এটাকে বলতে পারো ms ইনভার্স 2। এই যে ms, এটাকে উচ্চারণ করতে পারো এইভাবে ms ইনভার্স 2, যেভাবেই হয় মিটার পার সেকেন্ড স্কয়ার, আমরা এটা বলি। তাহলে একক মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, মেরু অঞ্চলে জি এর মান আমার একদম মুখস্থ, কোনো কথা নাই। মেরু অঞ্চলে জি এর মান আমার মুখস্থ 9.83, কোনোভাবে মিস করা যাবে না। পৃথিবীর কোন অঞ্চলে অভিকর্ষ স্তরের মান 9.78? অবশ্যই বিষুবীয় অঞ্চলে, 9.78 বিষুবীয় অঞ্চলে। আচ্ছা, 2000 গ্রাম, তাহলে 2000 গ্রাম ভরের একটা ব্যাট হাত থেকে নিচে পড়ে গেছে, মনির ব্যাটের ওজন কত? তাহলে যখন ওজন চাইবে, ওজনের কনসেপ্ট হচ্ছে আমরা জানি যে ভরকে অভিকর্ষজ ত্বরণ দিয়ে গুণ করতে হয়, এটাই তো আমরা জানি, অভিকর্ষজ ত্বরণ দিয়ে গুণ করতে হয়। তাহলে আলটিমেটলি এই ভর হচ্ছে 2000 গ্রাম, বাট এই 2000-কে 1000 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমি কেজি পাবো, তার মানে এটা হলো কেজি। যে কোনো ভর যদি গ্রামে থাকে তাকে কেজিতে কনভার্ট করতে হবে। তাহলে এই 2 এর সাথে 9.8 গুণ করলে এটা 19.6 নিউটন হয়, আর ওজনের একক নিউটন, ওজনের একক নিউটন, 19.6 নিউটন। আচ্ছা ঠিক আছে, এখন পড়ে গেল তো, পড়ে যাওয়ার কারণ অবশ্যই অভিকর্ষজ ত্বরণ, অবশ্যই মহাকর্ষ বল, আর যেহেতু এটা পৃথিবীর আকর্ষণ তাহলে সেটা পৃথিবীর আকর্ষণটাই মহাকর্ষ বল, কারণ সকল অভিকর্ষ, তাহলে মাথায় রাখবা এইখানে লাইনটা হচ্ছে সকল অভিকর্ষই
মহাকর্ষ। সকল অভিকর্ষই মহাকর্ষ। তাহলে লাইন হচ্ছে 3টা। ওকে, এখন এই কনসেপ্টটা আগে বলা উচিত ছিল কিন্তু এখন আসছে। ভর, হ্যাঁ ভর, এটাকে আমি ইংলিশে কি বলি? আমরা ইংলিশে এটাকে ম্যাস বলি, আর ওজনকে ওয়েট বলি। ভরকে ম্যাস বলি আর ওজনকে ওয়েট বলি। তো ম্যাস হচ্ছে বস্তুর ভেতরের মোট পদার্থের পরিমাণ। বস্তুর ভেতরের মোট পদার্থের পরিমাণ, এটা হচ্ছে ভর। আর ওজনের সংজ্ঞা হচ্ছে পৃথিবী কোনো বস্তুকে, হ্যাঁ পৃথিবী কোনো বস্তুকে যে বলে, কোনো বস্তুকে যে বলে নিজের দিকে আকর্ষণ করে। কার দিকে? নিজের দিকে কি করে? আকর্ষণ করে। তাহলে ভরের একক হইল কেজি। একক কেজি, যেটাকে আমরা ভালোবেসে কি ডাকি? কিলোগ্রাম। কিলোগ্রাম। অবশ্যই আমরা ভরকে কেজিতে নিয়ে প্রকাশ করব। আর যখন আমি ওজনকে চিন্তা করি তখন আমি ডাকি হচ্ছে নিউটন। এই ভর কেজি হইল, ওজনের একক নিউটন। ভর এটা একটা বস্তুর মৌলিক ধর্ম। এটা মৌলিক ধর্ম, এইটা পরিবর্তন হয় না। মৌলিক ধর্ম। কিন্তু ধরো এটা হইতে পারে, এটা বস্তু অর্ধেক হয়ে গেল ভাঙা, তাহলে তার ভরের পরিবর্তন হইতে পারে। কিন্তু ওই একই বস্তুটার ওজন সবসময় পরিবর্তিত হতে পারে, কারণ জায়গা ভেদে। তো ওজন পরিবর্তনশীল, কারণ ওজন জি এর উপর নির্ভর করে। ওজন জি এর উপর নির্ভর করে। তাহলে কোনো বস্তুর মধ্যে অবস্থিত মোট পদার্থের পরিমাণকে ওই বস্তুর ভর বলা হয়। ভরের একক কেজি। ভর যদি গ্রামে দেওয়া থাকে তাহলে 1000 দিয়ে ভাগ করে কেজি হইতে হবে। আর কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে তাকে ওই বস্তুর ওজন বলা হয়। ওজনের একক নিউটন। ভর ওজনের সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে আমি যখন বলবো ওজন, তাহলে এইটা হচ্ছে সিম্পলি ভরের সাথে জি গুণ হবে। তাহলে আমি সহজ ভাষায় বলতে পারি W ইকুয়ালস টু mg। সো m, এই ভ্যালুটা সাধারণত কি থাকে? এই ভ্যালুটা ফিক্সড থাকে, এটা পরিবর্তন হয় না। তাইলে এই জি, এটা হচ্ছে ভ্যারিয়েবল। কেন ভ্যারিয়েবল? কারণ জি এর মান পৃথিবীর ব্যাসার্ধের উপর নির্ভর করে। কিসের উপরে? পৃথিবীর ব্যাসার্ধের উপর নির্ভর করে। পৃথিবীর ব্যাসার্ধের উপর নির্ভর করে, এটা ভ্যারিয়েবল। তাহলে এই জি এর মান 3 ধরনের হইতে পারে। মেরু অঞ্চলে 9.83, বিষুব অঞ্চলে 9.78, ক্রান্তীয় অঞ্চলে 9.80। একটু 19-20, আর কিচ্ছু না। তাহলে 9.83 এটা হবে কোন অঞ্চলে? মেরুতে, কারণ ব্যাসার্ধ কম। কারণ পৃথিবীটাকে তুমি চিন্তা করো এখানে এটা হচ্ছে পৃথিবী ধরলাম, তাহলে এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। সে ফর এক্সাম্পল এটা হচ্ছে কেন্দ্র। এখন এই কেন্দ্র থেকে এখানকার যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে একটা ডিস্টেন্স। আবার এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এইটা হইল আরেকটা ডিস্টেন্স। অবশ্যই R2 এর মান R1 এর চাইতে বেশি। তাহলে যখন দূরত্ব বেশি হয় তাহলে এখান থেকে এই জায়গার আকর্ষণ বলটা কম হওয়ার কথা। তাহলে এখানে এই এলাকায় যেহেতু ডিস্টেন্স বেশি, তাহলে জি এর মান কম।
আর এখানে যেহেতু ডিস্টেন্স কম, তাহলে জি এর মান বেশি, আর জি এর মান বেশি হলে বস্তুর ওজনও বেশি। এখানে যেহেতু জি এর মান কম, বস্তুর ওজনও কম। ওকে, এখন স্যার পরীক্ষায় যদি এমন প্রশ্ন আসে যে পিওকে দুইটি বস্তুর ভর যথাক্রমে এত কেজি, দূরত্ব 200 সেন্টিমিটার, চাঁদে বস্তুর ওজন কত? এই স্যার হঠাৎ করে এখন আবার চাঁদে চলে গেলেন কেন স্যার? মনে করো যে স্যার এটা হইলো আমার পৃথিবী, আর চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। চাঁদ মামা তো স্যার পৃথিবী থেকে মনে করেন মেলা দূরে আছে, হ্যাঁ মেলা দূরে এইখানে আছে। তাইলে স্যার এত উপরে যে স্যার আছে, তাহলে স্যার ওইখানে জি এর মানটা কি স্যার বেশি হবে না কম হবে? চাঁদে জি এর মান কম হয়, পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে উঠলেই জি এর মানটা কম হবে। এবং এইখানে চাঁদে জি এর মান হচ্ছে 1.63 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেন? ওইখানে চাঁদে জি এর মান পৃথিবীর জি এর মানের 6/1 তাহলে চাঁদ, আমি যদি এই চাঁদকে মুন বলি, চাঁদকে আমরা কি বলে ডাকি? মুন। তাহলে এটাকে আমি শর্ট ফর্ম ডাকবো। আর পৃথিবীকে আমি ইংরেজিতে আর্থ বলি, আর্থ, আর্থ, দি আর্থ। তাহলে আমি বলতে পারি যে চাঁদের যে মুন, মুনের যে জি, এটা হচ্ছে পৃথিবীর যে জি তার 1/6। তার মানে পৃথিবীর জি এর ই ফর আর্থ, এম ফর মুন। তাহলে এই এম, হ্যাঁ মাথায় রাখতে হবে যে এম এটা হচ্ছে মুন আর এটা হচ্ছে আর্থ। তাহলে দিস ইজ স্ট্যান্ডস ফর মুন এবং দিস ইজ স্ট্যান্ডস ফর আর্থ। তাহলে চাঁদের জি এর মান কত? 9.8। এইটার 6/1 হচ্ছে 1.63। 9.8 এর 6/1 1.63 না, 9.8 এর 6/1 1.63। তাহলে চাঁদে জি এর মান 1.63 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে। তাহলে তাদের মধ্যে চাঁদে বস্তুর ওজন নির্ণয় করো। আচ্ছা ভালো কথা, 2 কেজি পি বস্তুর ভর, তাহলে পি বস্তুর ভর কয় কেজি? 2 কেজি। তাহলে পি বস্তুর ওজন ডাব্লিউ পি হচ্ছে 2 এর সাথে 1.63 গুণ করে নিউটন হবে। তাহলে ডাব্লিউ পি মানে কি? পি বস্তুর ওজন, তাই না? তাই না? ডাব্লিউ কে আমি ডাব্লিউ যেহেতু ওজন, তাহলে 1.63 সাথে যদি আমি 2 গুণ করি তাহলে এটা 3.27 হবে। তাহলে এইটা হচ্ছে 3.27 নিউটন পি বস্তুর ওজন। আর কিউ বস্তুর ভর হচ্ছে 10 কেজি, তাই না? কিউ বস্তুর ভর হলো 10 কেজি। কিউ বস্তুর ভর 10 কেজি। তাহলে কিউ বস্তুর ওজন ডাব্লিউ কিউ অবশ্যই এটার সাথে 1.63, তাহলে এটা সহজ, এটা হচ্ছে 16.3 নিউটন হবে, একটু বেশি। ওকে, তাহলে আমি বলতে পারবো কিউ বস্তুর ওজনটা পি বস্তুর ওজনের চাইতে বেশি হবে। ওকে ওকে। বস্তু দুটির মধ্যে দ্বিগুণ করলে ভূপৃষ্ঠবোধের আকর্ষণ বলের কি পরিবর্তন হবে? বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে, এটা তো এমনিই পারা যায়, আমি তো এটা গাণিতিকভাবে কি বিশ্লেষণ করব? আমি বলেই দিয়েছি যে আকর্ষণ বল মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলাম। আমরা জানি এফ ইজ প্রপোর্শনাল টু 1/d², তাহলে এফ ইজ প্রপোর্শনাল টু 1/2 স্কোয়ার। তার মানে কয় গুণ, মানে কয় ভাগ হবে? 1/4। এখন ওই যেখানে 200 সেন্টিমিটার আছে না, এই ডি এর মান 200 সেন্টিমিটার হইলে এটা 2 মিটার হবে। তারপরে হচ্ছে তোমার এম ভরের যে বস্তু, এটার তো ভর কত দেওয়া আছে? 2 কেজি। আর কিউ ভরের যে বস্তু, এটা কত দেওয়া আছে? 10 কেজি। কিউ ভরের বস্তু হচ্ছে 10 কেজি, দূরত্ব 200 সেন্টিমিটার। বস্তু দুটির মধ্যে দূরত্ব দ্বিগুণ করা হলে পৃষ্ঠবোধের আকর্ষণ বলের কি পরিবর্তন হবে? সিম্পল, একবার আমি কি করব, প্রথমে আকর্ষণ বলের মান হচ্ছে F = G m1 m2/d²। তাইলে এই যে F1
ধর আমি জি এর মানটা লিখলাম না, তাহলে প্রথমে প্রথম বস্তু দ্বিতীয় বস্তু ওদের দূরত্ব 2 মিটার, তাহলে 2 স্কয়ার হবে এত নিউটন। এবার যদি মধ্যযুক্ত দ্বিগুণ করি, তাহলে দ্বিগুণ মানে 4 মিটার হবে, তাহলে F2 হচ্ছে জি, ওইটা 2, এইটা 10। এখন যদি এটা 4 স্কয়ার হয়, তাহলে এই যে 4 স্কয়ার হইলো, এখানে উপরে 20, জি তো সেম, তাহলে এটা 1/4, এটা 1/16 হবে। তাহলে আমি যদি সব ঠিকঠাক রাখি, তাহলে এটা হবে জি, জি 2 × 10 মানে 20, 4 স্কয়ার মানে 16। তাহলে এখানে উপরে হচ্ছে 20/4 আর নিচে হচ্ছে 20/16। তার মানে হইল আমরা আকর্ষণ বলের কি পরিবর্তন হবে, যেহেতু বস্তু যদি দূরত্ব দ্বিগুণ করেছি, তাহলে আকর্ষণ কমবে, আকর্ষণ কমবে। বস্তু যেটা দূরত্ব যেহেতু দ্বিগুণ করেছি, তাহলে দূরত্ব দ্বিগুণ, তার মানে 2 যখন ডাবল হবে, তাহলে 1/d²। এখন ডাবল করলে কি হচ্ছে, 4 হচ্ছে, মানে দ্বিগুণ করা হলো বস্তু দুটির দূরত্ব। তাহলে এখানে হচ্ছে 200 সেন্টিমিটার আর এখানে হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে 4 স্কয়ার মানে 16। তার মানে এখানে 1/16 হবে, তার মানে এটা আকর্ষণ বল কমবে, আকর্ষণ বল কমবে। এখন যেহেতু প্রশ্ন করছে গাণিতিকভাবে বিশ্লেষণ করো, গাণিতিকভাবে বিশ্লেষণটা কেমনে করব? তো প্রথমে 2 সেন্টিমিটার, যেহেতু 200 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 200 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 2 মিটার, তাহলে 2 মিটারের বর্গ হচ্ছে 4। তাহলে এখানে আমি প্রথমে আমার যে আকর্ষণ বল সেটা হচ্ছে F1 ইকুয়ালস টু জি 20/4, যেহেতু 2 কেজি, আর এইটা হচ্ছে F2 ইকুয়ালস টু জি 20/16। তাহলে 4কে 16 দিয়ে যদি আমি ভাগ করি, মানে এই মানটাকে যদি আমি এই মানটা দিয়ে ভাগ করি, তাহলে এটা 1/16 মানে 1/4 কমছে, 1/4। তাহলে F2 ইজ ইকুয়ালস টু 1/4 ইকুয়ালস টু F1। F1 এই হচ্ছে কনসেপ্ট, এই হচ্ছে কনসেপ্ট। ওকে, ডান। এবার আসি, স্যার আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক। অ্যাবসলিউটলি আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক হচ্ছে কেজি, কিলোগ্রাম। এখন 1 কুইন্টাল, 1 কুইন্টাল শব্দটা হচ্ছে 1 কুইন্টাল হচ্ছে 100 কেজি। তো আমরা জানি আন্তর্জাতিক পদ্ধতি বলতে বোঝায় এসআই, সিস্টেম ইন্টারন্যাশনাল। এই পদ্ধতিতে ভরের একক হচ্ছে কেজি, গ্রামও হবে না, কুইন্টাল হবে না, সেন্টিগ্রামও হবে না। বস্তুর ওজন পরিমাপের সূত্র নিচের কোনটা? ওজন পরিমাপ করব, আমরা একদম ক্লিয়ারলি জানি ওজন W ইকুয়ালস টু mg, তারপরে ভরের একক হচ্ছে কেজি আর জি এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে হচ্ছে নিউটন। তাহলে আমরা ওজন পরিমাপের সূত্র হচ্ছে W ইকুয়ালস টু mg। ওই যে ওইটা প্রথম সূত্রটা হচ্ছে মহাকর্ষের সূত্র, পরেরটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক সহচিত্র। তাহলে এইখানে যেহেতু সমানুপাতিক চিহ্ন, তাইলে এই সমানুপাতিক চিহ্নটা হচ্ছে সম্পর্ক, আর জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক। ওজনের একক নিচের কোনটা? ওজনের একক হচ্ছে নিউটন, ওজনের একক নিউটন। পৃথিবী পৃষ্ঠে 100 কেজি ভরের বস্তুর ওজন কত? 100 কেজি। তাহলে যখন আমি ওজন জিজ্ঞেস করব বা ওজন জানতে চাইব, তাহলে ওজন হচ্ছে ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। তাহলে 100 তো কেজি দেওয়া আছে, সুতরাং এই যে 100 কেজি ইন্টু 9.8, 9.8 মানে হচ্ছে 98,980 নিউটন। এটার জন্য ক্যালকুলেটর লাগবে না, এটা এমনিই পারা যাবে। তাহলে 100 কেজি না হয়ে যদি 100 গ্রাম বলতো, যদি 100 কেজি না হয়ে 100 গ্রাম বলতো, তাহলে 100 গ্রাম বস্তুর ওজন কত হবে? তাহলে W ইকুয়ালস টু mg যদি হয় 100 গ্রাম ইজ ইকুয়ালস টু 100 ডিভাইডেড বাই 1000 কেজি ইকুয়ালস টু 0.1 কেজি।
0.1 কেজি। তাহলে 0.1 কেজি যদি হইতো তাহলে এইটার ওজন যদি 100 গ্রাম হইতো তাহলে এটা 0.1 ইন্টু 9.8। যদিও এটা বাংলায় লেখা আছে 9.8, আমি ইংলিশে করতেছি, এইটাই স্ট্যান্ডার্ড হবে, এভাবেই স্ট্যান্ডার্ড হবে। কারণ তোমরা সামনে যখন ক্লাস 9-এ ফিজিক্সটা পড়বা সেখানে বাংলায় কোনো মানে ক্যালকুলেশন বা বাংলায় কোনো ডেটা থাকবে না, সব ইংলিশে থাকবে। তাহলে এই যে 0.1 ইকুয়ালস টু 0.98 নিউটন, 0.98 নিউটন, একদম সহজ। তাহলে 980 নিউটন যদি হয় 980 নিউটন, আর যদি না হয় তাহলে 0.1 কেজি যদি হইতো তাহলে এটা 0.98 নিউটন হইতো। পৃথিবীতে তোমার ভর 42 কেজি, তো পৃথিবীতে আমার ভর যদি 42 কেজি হয়ে থাকে তাহলে W ইকুয়ালস টু mg। তাহলে 42 কেজি, এটা যদি মানে জি কত পৃথিবী পৃষ্ঠে যদি বলছে তাহলে এটা হচ্ছে 9.8। ধরো এটার জন্য একটা ক্যালকুলেটর লাগবে, তো 42 ইন্টু 9.8 এটা হচ্ছে 411.6, তার মানে 411.6 নিউটন। তাহলে এইটা হচ্ছে 411.6 নিউটন। বুঝতে পারলাম? পৃথিবী এবং চাঁদের মাধ্যাকর্ষণজনিত ত্বরণের অনুপাত, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এখানে ত্বরণের অনুপাত যদি চিন্তা করো, ত্বরণ জি অভিকর্ষ ত্বরণ, পৃথিবীর ক্ষেত্রে কি হবে? পৃথিবী হচ্ছে আমি জানি এটা হচ্ছে আর্থ, আর চাঁদ এটা হচ্ছে মুন। তাহলে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ আর চাঁদের অভিকর্ষ ত্বরণ, তাহলে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ চাঁদের অভিকর্ষ ত্বরণের চেয়ে বেশি। তাহলে অবশ্যই পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 6/1 হচ্ছে চাঁদের অভিকর্ষ ত্বরণ, কারণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মান বেশি। পৃথিবীতে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর চাঁদে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 1.63 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই যে জিই আর জিএম 9.8 1.63, এইটার ক্ষেত্রে মূল যে বিষয়টা যে এটার চাইতে এইটা হচ্ছে 6/1। তো এখন অনুপাত চাইছে পৃথিবী আগে চাঁদ আগে পরে, তাহলে পৃথিবী যদি হয় তাহলে এই যে আর্থ আর চাঁদ মুন, তাহলে পৃথিবীতে 6 গুণ চাঁদে 1। তা সুতরাং তোমরা পরীক্ষার হলে অবশ্যই 1:6 দিবা না, 1:6 দিবা না, তোমরা এটাকে কি দিবা? এটা হচ্ছে 6:1, 6:1। ওকে, চাঁদে 1 কেজি ভরের ওজন কত? চাঁদ, তো চাঁদ যদি হয় তাহলে চাঁদের ওজন হচ্ছে চাঁদে যে ভর আছে, চাঁদে ওই বস্তুর যে ভর তার সাথে চাঁদের অভিকর্ষ ত্বরণ, তার মানে চাঁদের ভর 1 আর এটার অভিকর্ষ ত্বরণ হচ্ছে 1.63। তাহলে 1 কেজি ভরের ওজন হচ্ছে 1.63 নিউটন। তাহলে এটা হচ্ছে 1.63 নিউটন। ওকে, 5 কেজি ভরের একটি পাথর চাঁদে নিলে, তো 5 কেজি ভর যদি চাঁদে নেই তাহলে ঠিক একইভাবে W ইকুয়ালস টু mg। 5 কেজি চাঁদে অভিকর্ষ ত্বরণ 1.63, তাহলে 3 5 15, 81 13, তাহলে এটা কি দাঁড়াইলো? দাঁড়াও, 5 16 80 না, 80 8.15 হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এটা 8.15 নিউটন হবে। চাঁদে তোমার ওজন ভূপৃষ্ঠের তুলনায় কেমন হবে? ওজন যাই হোক, ওজনের ক্ষেত্রে যদি আমি বলি চাঁদের ওজন m আর পৃথিবীতে ভর m, এই দুইটা হিসাব করতে গেলে অবশ্যই এইরকম হবে। তাহলে ই মানে আর্থ, এইটা বেশি হবে যেহেতু গুণফলটা বেশি, আর এইটা কম হবে, কম। তাহলে চাঁদে তোমার ওজন ভূপৃষ্ঠের তুলনায় কম হবে, ক্রান্তীয় অঞ্চলে 1 কেজি বস্তুর ওজন, তার মানে যখন ক্রান্তীয় অঞ্চল বলবে, সো দ্যাট ইজ W ইকুয়ালস টু mg।
1 কেজি যেহেতু 1 কেজি, ঠিক আছে, তাহলে ক্রান্তীয় অঞ্চলে জি এর মান আমরা কত জানি? 9.80। ক্রান্তীয় অঞ্চলে, হ্যাঁ, ক্রান্তীয় অঞ্চলে জি এর মান আমরা এই ইসের ক্ষেত্রে, এই যে বইয়ের ক্ষেত্রে, 1 মিনিট, আমরা বইটা কই গেল, বইটা সায়েন্স, আর একটা ভুল ফাইল আমি এখানে ওপেনিং করছি। এইটা না, এইটা না, না না না, সৃজনশীল স্বাদ আমি কোথায় লিখতেছিলাম? আচ্ছা, ওয়েট, তাইলে আমাকে একটু বইয়ে যেতে হবে। তাহলে আমি একটু যাই ড্রাইভে, এখানে ক্লাস 8 পৃথিবী মহাকর্ষ ক্লাস 8 সায়েন্স বুক, ইয়েস। এখানে একটু দেখা দেয়, এটা আবার এই যে এখানে, এই যে ক্রান্তীয় অঞ্চল, কই জানি ক্রান্তীয় অঞ্চল, মেরু অঞ্চলে জি এর মান 9.83, বিষুব অঞ্চলে কম, হিসাবের সুবিধার জন্য ভূপৃষ্ঠে জি এর মান আদর্শ ধরা হয় 9.8। সো এই ক্রান্তীয় অঞ্চলের ক্ষেত্রে এইটা 9.8 এর চাইতে একটু কম হবে। সো এটা বিষুবীয় অঞ্চলে গিয়ে 9.78 আর মেরু অঞ্চলে 9.83। এখন এইখানে স্পেসিফিকভাবে একটু বেশি, তাহলে তুমি ক্রান্তীয় অঞ্চলে 9.8 ধরেই করে ফেলো, প্যারা নাই, 9.8 ধরেই করে ফেলো, প্যারা নাই। এটাতে এখন যারা 1 সেকেন্ড, আমার কেন জানি মনে হচ্ছে একটা প্রিভিয়াস ব্যাক ফ্লো হয়েছে এইখানে। আন্তর্জাতিক পদ্ধতি 1 মিনিট, ফাইল 2বার মনে হয় আপলোড হয়েছে, তাই না? হ্যাঁ, এই কারণে ফাইলের জায়গায়, কোন জায়গায় আমি লিখতেছিলাম, ওয়েট, এই যে এখানে, ইয়েস। তাহলে এখানে 9.80। সো ইউজুয়ালি এটা 9.8 হবে না, ক্রান্তীয় অঞ্চলে একটু বেশি হবে। সো আমরা যখন পৃথিবীটাকে চিন্তা করি, পৃথিবীটা একটু এরকম গোল না, পৃথিবীটা একটু চাপা, তাই না? পৃথিবীটা একটু চাপা, তাইলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, আর এখান থেকে শুরু করে এই পর্যন্ত, সো এইখানে এই যে ডিস্টেন্সটুকু হচ্ছে আর, তাহলে এটা কোথায়? এটা বিষুবীয় অঞ্চলে। তো দূরত্ব যেহেতু বেশি, তাহলে এখানে একটু কমে গেল 9.78, কিন্তু এখানে যেহেতু দূরত্ব কম, তাহলে এটা হচ্ছে 9.83। সো এখন ক্রান্তীয় অঞ্চল হচ্ছে এই 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 যে, মানে এই যে বিষয়টা, এই পর্যন্ত ক্রান্তীয় অঞ্চল। সো এইটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চল, তাহলে এইটা হলো থিটা। তাহলে এটা 45 ডিগ্রি অঞ্চলে, 45 ডিগ্রি অক্ষাংশে এই এলাকাটা হচ্ছে, বা এই অঞ্চলটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চল। সো এটা 9.78 থেকে একটু বেশি হবে, 9.8, কিন্তু 3 হবে না। সো এটা অ্যাকচুয়ালি 9.80 নিউটন হওয়ার কথা। এখন একটা প্রশ্ন হইল, তোমাদের পরীক্ষায় শর্ট অ্যান্সার আসতে পারে যে পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ ও বস্তুর ওজন, তো ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে পৃথিবীর আকৃতির জন্য, পৃথিবীর আহ্নিক গতির জন্য, মেরু থেকে কৌণিক দূরত্ব, অক্ষাংশের জন্য, এই যে জায়গাটুকু সিকিউর বা সৃজনশীলের ক্ষয়ের জন্য ইম্পর্ট্যান্ট, সৃজনশীলের ক্ষয়ের জন্য ইম্পর্ট্যান্ট। বহু নির্বাচনী প্রশ্ন, অভিকর্ষ ত্বরণ জি এর মান সবচেয়ে বেশি কোথায়? অভিকর্ষ ত্বরণ জি এর মান সবচেয়ে বেশি হচ্ছে মেরু অঞ্চলে। এটা যদি পৃথিবীর পৃষ্ঠে হইতো তাহলে সবচেয়ে বেটার হইতো, চাঁদেও কম, কেন্দ্রে তো 0, তাহলে চাঁদে জি এর মান 1.63, পৃথিবীর কেন্দ্রে 0, বিষুব অঞ্চলে হচ্ছে 9.78, তাহলে এইখানে হচ্ছে 9.83। বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? সেম যদি পরীক্ষা আসে, ওকে। ভূপৃষ্ঠ থেকে পর্বত চূড়ায় কোনো বস্তুর ওজনের পরিবর্তন কি হয়? আমি যত বেশি পরিমাণে উপরের দিকে উঠতে থাকবো, জি এর মান তত কমতে থাকবে। ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠতে থাকবো, জি এর মান তত কমতে থাকবে। ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠতে থাকবো, জি এর মান তত কমতে থাকবে। তাইলে এইখানে যে জায়গাটা
আমি যদি উপরে উঠতে থাকি তাহলে জি এর মান যদি কমতে থাকে অবশ্যই ওজন কমতে থাকবে, তাহলে ওজন কি হবে? কম হবে। কিন্তু 1/6 হবে না। 1/6 হইতো যদি এটা কোথায় হইতো? চাঁদে। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান অফকোর্স 0। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 0। বস্তুর ওজনের মান বস্তুর ভরের উপর নির্ভরশীল, স্থানভেদে ভিন্ন হয়, মেরু অঞ্চলে সবচেয়ে বেশি। বস্তুর ওজনের মান বস্তুর ভরের উপর নির্ভরশীল না। ভর তো একটা মৌলিক রাশি, এটা ঠিক থাকবে। পরিবর্তন হয় কি? স্থানভেদে পরিবর্তন হয়, মেরু অঞ্চলে সবচেয়ে বেশি হয়। কেন? আমি আবারও বলি, পৃথিবীর ব্যাসার্ধটা এক এক জায়গায় এক এক রকম, তাই স্থানভেদে ভিন্ন হয়, মেরু অঞ্চলে সবচেয়ে বেশি হয়। বস্তুর ভরের উপর নির্ভরশীল, বস্তুর ভরের উপর নির্ভরশীল। তাহলে এখানে রাইট অ্যান্সার 2 আর 3 হবে। এখানে রাইট অ্যান্সার 2 আর 3 হবে। এখানে লিফটে ও মহাশূন্যে ওজনের যে তারতম্যের যে একটা ছোট্ট স্লাইড এখানে রাখছে, এটার দিকে একটু তাকাও, এটার দিকে একটু তাকাও। এখানে কয়েকটা কেস দেওয়া আছে। লিফট যদি স্থির থাকে তাইলে কি হবে? লিফট যদি স্থির থাকে ওজন অনুভূত যে হয়, সমবেগে গতিশীল লিফটে অনুভূত যে ওজন, উপরের দিকে ত্বরিত লিফটের অনুভূত ওজন, নিচের দিকে ত্বরিত লিফটের অনুভূত ওজন, মুক্তভাবে পতিত লিফটের অনুভূত ওজন। এখানে যে কেসগুলো আছে, এই কেসগুলো আসলে একটু ক্যালকুলেটিভ, একটু ম্যাথমেটিক্যাল। এটা এসএসসিতে একটু আলাপ করা আছে, ইন্টারে গেলেও মোটামুটি একটা আলাপ করা থাকবে। সেক্ষেত্রে কাহিনিটা হচ্ছে, আমি এখানে কিছু জিনিস লিখে রাখছি, এই জায়গার ব্যাখ্যায় আসি। একটু ঠান্ডা মাথায় ভাবো একটা জিনিস। মনে করো, তোমাদেরকে আমি এখন প্যারা দিতে চাই না, ঠান্ডা মাথায় একটু ভাবো। মনে করো এখানে একটা ব্যক্তি দাঁড়ায় আছে, এখানে একটা ব্যক্তি দাঁড়ায় আছে, এই হলো একটা ব্যক্তি। এখন এই ব্যক্তিটা যে লিফটে দাঁড়ায় আছে, তাইলে এই লিফট তো একটা স্থির অবস্থায় আছে, আমি ধরলাম এই লিফটটা স্থির অবস্থায় আছে। এখন এই জিনিসটা তোমাদের বয়স হিসাবে ব্যাখ্যা করাটা আমি একটু জটিল হবে, তাও ব্যাখ্যা করছি। তাহলে ওর যে ওজন, এটা নিচের দিকে কাজ করতেছে, কিন্তু ব্যক্তি তো নিচের দিকে চলে আসতেছে না। তো লিফট এই বস্তুটাকে বা এই ব্যক্তিটাকে ওজনের সমান বিপরীত দিকে ঠেলা দিয়ে ধরে রাখছে। তার মানে এরা পরস্পরকে নিষ্ক্রিয় করতেছে। কিন্তু যদি লিফট নিচের দিকে একটা ত্বরণে নামতো, তাইলে এই যে ওজন, ব্যক্তির যে ওজন, এই ব্যক্তির যে ওজন mg, হ্যাঁ, আর ও যে ত্বরণে নিচে নামতেছে, ধরলাম এই ত্বরণটার মান হইল a, ধরে নিলাম। যদিও তোমরা এটা সামনে আস্তে আস্তে টের পাবা, ত্বরণ এটার ইংলিশ হচ্ছে অ্যাসিলারেশন। তাহলে ত্বরণকে a দ্বারা প্রকাশ করা হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ওই যে মিটার পার সেকেন্ড স্কোয়ারে যদি ও নিচে নামে, তাহলে এই mg যে ওজনে ও নিচের দিকে আসতেছিল, তার চাইতে আরেকটু ত্বরণ কমে যাবে, এবং এই কারণে এই ওজন কমবে বলে এই ব্যক্তিটা, যেই ব্যক্তি লিফটে আছে, সে হালকা অনুভব করবে। কিন্তু যদি এই ত্বরণটা উপরের দিকে উঠতো, উপরের দিকে, তাহলে ওর যেই মানে ওজন সে ফিল করতেছে, ওজনের এগেইনস্টে যে ফিল করতেছে, এখানে প্লাস হবে। আর যদি উপরের দিকে উঠতো, উপরের দিকে, তাহলে সে ভারী ফিল করতো, ভারী। কেন? কারণ তখন অনুভূত বলটা নেগেটিভ হবে, কারণ দুইটা বিপরীত দিকে কাজ করতেছে। ওজনটা কাজ করতেছে নিচের দিকে, আর ত্বরণটা কাজ করতেছে উপরের দিকে। তাহলে আলটিমেটলি এই কারণে এই ব্যক্তি যে দাঁড়িয়ে আছে লিফটের মধ্যে, লিফট যদি উপরের দিকে উঠতে থাকে, সে একটু বেশি ওজন বেশি ফিল করবে, তাহলে ও ভারী ফিল করবে। এখন এখানে যে কেসগুলো দেওয়া আছে, লিফট যদি জি ত্বরণে নামে, অথবা এ ত্বরণে নামে, অথবা এ ত্বরণে ওঠে, এটা একটু অ্যাডভান্স, আমি এই মুহূর্তে আলাপ করতে চাচ্ছি না, হালকা করে বললাম। এখানে কিছু জেনে নেই, এর মধ্যে আমি ওয়ার্ডগুলোর ব্যাখ্যা দিয়ে দিছি, তোমরা একবার পড়বা,
মহাকর্ষ ধ্রুবক, অভিকর্ষ ত্বরণ, ভর, ওজনহীনতা, লিফট, একবারে পড়বা, একবারে। জ্ঞানমূলক প্রশ্নের উত্তর কোন বোর্ডে কি প্রশ্ন আসছে সব দেওয়া আছে। অনুধাবন প্রশ্ন যা যা বলেছি আমি এতক্ষণ দেওয়া আছে। তোমরা জানো যে আমার এই স্লাইডটা তোমরা যদি একটু পড়ো তাহলে তোমাদের হয়ে যাবে। টিচাররা যারা আপনারা আছেন আপনারা দেখতে পারেন, এগুলো একদম গাইডে, টেস্ট পেপারে, বোর্ডে সব জায়গায় আছে। ও মানে ইউজুয়াল এখান থেকে আর জটিল কী বা প্রশ্ন আসতে পারে। মানে আমি যদি স্তর চিন্তা করি, ক্লাস 8-এর স্তর চিন্তা করি, তাহলে এখানে আসবে এই যে সৃজনশীল, এই সৃজনশীলগুলো আমি এখানে দিলাম। ওজন কাকে বলে? কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে তাকে ওজন বলে। পৃথিবীর সব স্থানে অভিকর্ষ স্তরের মান সমান নয় কেন? কারণ ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধটা একরকম না, এই কারণে। সো আলটিমেটলি এখানে যতগুলা সিকিউ আছে, এই সিকিউ করার জন্য আমি জায়গা দিলাম। তোমাদের যদি ট্যাব থাকে তোমরা তাহলে অন করে এটা করতে পারো। এই প্রশ্নগুলোর একটু সলভ করবা, এই প্রশ্নগুলোর একটু সলভ করবা, নিজেরা চেষ্টা করো। আমি করে দিতে চাই না। এখানে মোটামুটি সৃজনশীল 7-8-7টা সৃজনশীল আছে। তোমাদের সামনে ফাইনাল পরীক্ষা হোক, বার্ষিকের পরে বৃত্তি হোক, এই প্রশ্নগুলো তোমাদের হেল্প করবে। তোমরা সলভ করে আমাকে জানাইও যে আমার ক্লাসটা কতটুকু তোমাদের কাছে ইম্প্যাক্টফুল মনে হয়েছে, তোমরা সবাই বুঝছো কিনা বা আদৌ কোনো কিছু বাদ আছে কিনা। লিফটের অংশটা আরেকটু বড় করে বলা যাইতো, কিন্তু আমি একটু শর্টেন করলাম। দরকার হলে আমি আলাদা করে একটা ভিডিও আপলোড করবো, সেখানে একটু ম্যাথমেটিক্স দেখাবো, কিন্তু তোমরা ক্লাস 8-এর হিসাবে এটা একটু জটিল হয়ে যাবে। সো এনিওয়েজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।